বনেদি শ্বশুরবাড়িতে বৃষ্টির আজ ১০ম দিন। বিয়ের জৌলুসমাখা দিনগুলো একে একে ফিকে হয়ে আসছে। আত্মীয়-স্বজনরা ব্যাগ গুছিয়ে বিদায় নিয়েছেন। বাড়ির পরিবেশ থেকে এখন উৎসবের গন্ধ মুছে গিয়ে শুরু হয়েছে ঘোর বাস্তব আর অন্দরমহলের হাড়ির খবর। বৃষ্টির শাশুড়ি মনোরমা দেবী এখন আর রাগঢাক করছেন না। তার মনের ভেতরের জমাট বাঁধা অসন্তোষ এখন বিষাক্ত কথার ফোয়ারা হয়ে বেরোতে শুরু করেছে। সকালবেলা আকাশটা একটু মেঘলা। বৃষ্টি সকালে উঠে স্নান সেরে ভিজে চুলে রান্নাঘরে ঢুকেছে। মনোরমা দেবী তখন উনুন পাড়ে বসে কড়াইতে সর্ষের তেলের ফোড়ন দিচ্ছিলেন। তেলের সেই ঝাঁঝালো গন্ধে বৃষ্টির একটু কাশি এলো। মনোরমা দেবী খুন্তিটা কড়াইয়ের গায়ে সজোরে ঠুকে তেড়ছা চোখে তাকিয়ে বললেন, কি গো বৌমা, আজ যে বড় বেলা করে রান্নাঘরে পা দিলে? আমাদের এই বাড়িতে কিন্তু সূর্য ওঠার আগেই তুলসীতলায় জল দিয়ে রান্না চড়াতে হয়। ওই বেনেপুকুরের মাস্টারের বাড়িতে কি বেলা অবধি নাক ডেকে শোয়ার অভ্যেস ছিল নাকি? বাপের আদরের মেয়ে বলে কথা। বৃষ্টি খুব লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, না মা, আসলে রাতে কাল সায়নের আলমারিটা একটু গোছাতে গোছাতে দেরি হয়ে গিয়েছিল। কাল থেকে আমি ঠিক সময় মতো উঠে পড়ব। মনোরমা দেবী ঠোঁট উল্টে বললেন, আলমারি গোছাতে দেরি? বলি, ওই আলমারিটার যা হাল, ও তো হাত দিলেই মরমর করে ওঠে। সায়ন বলল কত দামি সেগুন কাঠ, আর আমি তো দেখছি ওটা সস্তা আম কাঠকে ঘষে মেজে একটু রং চড়িয়ে পালিশ দিয়ে চালিয়ে দিয়েছে। ঠকালো তো তোমার বাপ আমাদের, সাথে তোমাকে গছিয়ে দিয়ে একেবারে ভিখারি হয়ে যাওয়ার নাটক করে হাত ধুয়ে ফেলল। আমাদের পাড়ার মানুষ যদি আজ ওই কাঠের মান দেখে, তবে আমার মুখ পোড়াবে। বৃষ্টির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে শান্ত হয়ে ধরা গলায় বলল, মা, বাবা ওনার সারা জীবনের জমানো টাকা দিয়ে ওই ফার্নিচারগুলো কিনেছেন। আপনার বলে দেওয়া সবচেয়ে বড় দোকান থেকেই ওগুলো আনা হয়েছে। নাম করা দোকান বললেই হলো। মনোরমা দেবী ব্যঙ্গ করে হাসলেন। আমার মেজ ভাসুরের মেয়ে যখন মালদায় বিয়ে হয়ে গেল, তখন তার শ্বশুরবাড়িতে যে ড্রেসিং টেবিল দিয়েছিল, সেটা দেখলে তোমার চোখ কপালে উঠত বৌমা। আয়নাতে মুখ দেখলে মনে হতো রাজরানী দেখছি। আর তোমার বাবা যে ডাইনিং টেবিলটা পাঠালেন, ওটার কাঁচটা কত পাতলা দেখেছ? একবার গরম ভাতের থালা রাখলেই তো চটাস করে ফেটে যাবে। আমার বাড়িতে তো এসব সস্তা জিনিসের চল নেই বাপু। সায়ন আর ওর বাবা তো আদর্শের বুলি কপচায়, তাই মিনে নিয়েছে। কিন্তু আমার তো চোখ আছে, আমি তো ঘর সামলাই। এমন সময় সায়ন অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসে বসল। মনোরমা দেবী তৎক্ষণাৎ গলার সুর বদলে মিহি করে বললেন, সায়ন বাবা, বস বস। বৌমা, যাও তো মা, সায়নের জন্য একটু গরম লুচি আর আলুর দম নিয়ে এসো। আর শোনো, লুচি যেন একদম সাদা ধবধবে হয়। তোমার বাপের বাড়ির মতো কড়া করে ফেলো না যেন, আবার আমার ছেলে ওরকম পছন্দ করে না। সায়ন বিরক্ত হয়ে বলল, মা, তুমি কেন সকাল সকাল বৃষ্টির বাপের বাড়ি নিয়ে কথা শোনাচ্ছ? বৃষ্টি তো খুব ভালোই রান্না করে, কালকের ডালটা তো চমৎকার হয়েছিল। মনোরমা দেবী মুখটা হাড়ির মতো করে বললেন, আমি আবার কবে কথা শোনালাম? আমি তো ঘরের মঙ্গলের কথাই বলছি। তুই তো ব্যাংকে থাকিস সারাদিন, এসি ঘরে বসে ফাইল নাড়াচাড়া করিস, অন্দরমহলের খবর কি রাখিস? এই যে তোর শ্বশুরমশাই সোনাগুলো দিলেন, ওগুলো তা একেবারেই খাদে ভরা। পরশুদিন তোর বড় জেঠি এসে আড়ালে বলে গেল, হ্যাঁ গো মনো, বউয়ের গয়নাগুলো তো বড় হালকা গো, হাত দিয়ে টিপলেই বেঁকে যাচ্ছে। আমার তো লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছিল। বনেদি বাড়ির বউ, আর গয়না পড়লে চেনা যায় না। বৃষ্টি নিঃশব্দে লুচি পরিবেশন করছিল। তার চোখে জল টলটল করছিল, কিন্তু সে সেটা আঁচলে মুছে নিল। সায়ন বৃষ্টির হাতটা একবার আড়ালে আলতো করে চেপে ধরল, কিন্তু মায়ের সামনে সরাসরি প্রতিবাদ করার সাহস তারও ঠিক কুলোচ্ছিল না, কারণ সে জানত প্রতিবাদ করলে মা আরও বেশি জেদ ধরবেন এবং বৃষ্টির ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবেন। দুপুরে খাওয়ার পর মনোরমা দেবী তার ছায়াসঙ্গী পুটিকে নিয়ে স্টোর রুমে বসে বৃষ্টির বাপের বাড়ি থেকে আসা কাঁসার বাসনগুলো গুনছিলেন। পুটি থালাগুলো উল্টে পাল্টে দেখে বলল, মা জননী, থালাগুলো তো হাতে নিলে বেশ ভারী লাগে গো। মনোরমা দেবী নাক কুঁচকে বললেন, ভারী হলেই হয় না রে পুটি, জেল্লা থাকতে হয়। এই দেখ, এই বড় থালাটার নিচে একটা খুঁত আছে, কেমন একটা আঁচড় লেগে আছে দেখ। একদম রিজেক্টেড মাল গছিয়ে দিয়েছে মাস্টার মশাই। ভাবলেন বড় ঘরে মেয়ে দিচ্ছি, কেউ আর নিচে উল্টে দেখবে না। কিন্তু মনোরমার নজর এড়ানো অত সহজ নয়। বিকালে পাড়ার কয়েকটা গিন্নি যখন বাড়িতে এলো, তখন ড্রয়িং রুমে আসর বসল। সবাই বৃষ্টির মিষ্টি স্বভাবের প্রশংসা করছিল।
পাড়ার রায়গিন্নি বললেন, মনোরমা, বৌমা তো খুব শান্ত আর লক্ষ্মীমন্ত, তা ফার্নিচারগুলো কি তোমরা কিনলে নাকি বৃষ্টির বাবা দিলেন? মনোরমা দেবী একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলার ভান করে ঘুমটাটা মাথায় টেনে বললেন, আর বলো না দিদি, আমার কর্তা আর ছেলে তো জেদ ধরেছিল কিছুই নেবে না, এক বস্ত্রে বউ আনবে। কিন্তু বেয়াই মশায়ের আবার বড্ড বেশি মান সম্মান। তিনি বললেন, আমার এক মেয়ে, আমি কি খালি হাতে পাঠাবো? তো জোর করে এই কয়েকটা জিনিস পাঠালেন। ওই তো দেখছ আলমারিটা, কাঠটা তো ঠিক জুৎসই নয়, ডিজাইনটাও পুরনো আমলের। আমরা যদি ওগুলো না নিতাম তবে ওনার মান থাকত না, তাই বাধ্য হয়ে ওই ঘর ভরা আবর্জনাগুলো ঠাঁই দিতে হলো। আমার সায়নের কি আর এসবের অভাব ছিল? ঘরের ওপাশ থেকে বৃষ্টি প্রতিটি শব্দ শুনতে পাচ্ছিল। তার বুকটা অপমানে ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে মানুষটা বিয়ের আগে চুপি চুপি ফোন করে জিনিসের ফর্দ দিয়েছিলেন, তিনি আবার সবার কাছে তার বাবাকে ভিখারি সাজিয়ে নিজেকে মহান করছেন। রাতে সায়ন ঘরে এলে বৃষ্টি আর স্থির থাকতে পারল না। সে বিছানায় বসে হাউ হাউ করে কেঁদে ফেলল। সায়ন অপ্রস্তুত হয়ে বলল, বৃষ্টি, প্লিজ কেঁদো না। আমি জানি মা একটু কড়া কথা বলেন, ওনার অভ্যেস ওটা, তুমি কিছু মনে করো না। বৃষ্টি ডুকরে উঠে বলল, কি মনে করব না সায়ন? উনি বলছেন বাবা ওনাকে ঠকিয়েছেন, উনি বলছেন আমার বাপের বাড়ির সব জিনিস সস্তা আর জঞ্জাল। কিন্তু তুমি তো জানো এই জিনিসগুলো কিনতে গিয়ে আমার বাবা আজ পথে বসেছেন, ওনার মাথার ওপর ঋণের পাহাড়। এই অপমানের জন্যই কি তুমি আমাকে এ বাড়িতে নিয়ে এলে? তোমার আদর্শ কোথায় গেল? সায়ন কোনো উত্তর দিতে পারল না। সে জানলার বাইরে অন্ধকার মাঠের দিকে তাকিয়ে রইল। তার মনে হল ঘরের এই বিষাক্ত হাওয়া শুধু কথায় পরিষ্কার হবে না। সে বুঝল তার মা জিনিসের কাঙাল, আর এই কাঙালপনা মেটানোর জন্য তাকে এক কঠিন পথে হাঁটতে হবে। পরদিন সকালে সায়ন তার বাবা অবিনাশবাবুর ঘরে গেল। অবিনাশবাবু গম্ভীর হয়ে নিজের ডায়েরি লিখছিলেন। সায়ন গিয়ে বলল, বাবা, এভাবে আর কতদিন চলবে? মা তো দিন দিন বৃষ্টির জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। শুধু ওই আসবাবপত্র আর সোনার দোহাই দিয়ে কথা শোনাচ্ছেন। বৃষ্টি কাঁদছে সারাদিন। আমাদের কিছু একটা বিহিত করতেই হবে। অবিনাশবাবু চশমাটা টেবিলের ওপর নামিয়ে রেখে একটা লম্বা শ্বাস ফেললেন। বললেন, আমিও গত কয়েকদিন ধরে ভাবছি সায়ন, তোর মা জিনিসের পাগল, ওকে ওর নিজের অস্ত্রেই হারাতে হবে। একটা বুদ্ধি আমার মাথায় খেলেছে। তুই আজই বৃষ্টির বাবার সাথে একবার দেখা করত, আর এই চেক বইটা সাথে রাখ। বাবা ছেলে মিলে ঘরের দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ এক গোপন পরিকল্পনা করল। যে পরিকল্পনার খবর মনোরমা দেবী তো দূর, বৃষ্টির কানেও পৌঁছল না। শুধু এইটুকু ঠিক হল যে এবার থেকে ইলামবাজারের এই বনেদি বাড়িতে এক অন্য রকমের যুদ্ধ শুরু হবে, যেখানে অস্ত্র হবে সেই যৌতুক যা মনোরমা দেবী এতদিন দুহাত বাড়িয়ে চেয়েছিলেন। কিন্তু এই যৌতুক তার জয়ের নয়, বরং তার হারের কারণ হয়ে দাঁড়াবে। সায়ন আর অবিনাশবাবুর গোপন বৈঠকের বাড়িতে হঠাৎ করেই যেন একটা উল্টো হাওয়া বইতে শুরু করল। মনোরমা দেবী তখনও জানতেন না যে তার সেই চিরাচরিত যৌতুক নিয়ে খোঁটা দেওয়ার দিন ফুরিয়ে আসছে। সকাল থেকেই মনোরমা দেবী রান্নাঘরের বারান্দায় বসে পুটিকে দিয়ে মুড়ি ভাজিয়ে নিচ্ছিলেন, আর বৃষ্টির বাপের বাড়ির দেওয়া কাঁসার ঘটিটা দেখিয়ে বলছিলেন, দেখ পুটি, ঘটিটা হাতে নিলে মনে হয় যেন তিল তিল করে সোনা চুরি করে এর মধ্যে মেশানো হয়েছে, এতই ওজনে হালকা। মাস্টারমশাই কি ভেবেছিলেন যে এ বাড়ির লোকে ওজনের হিসেব বোঝে না? বৃষ্টি তখন কুয়োর ধারে বাসন মাজছিল। প্রতিটি শব্দ তীরের মতো তার কানে বিঁধছিল। কিন্তু সায়ন তাকে সকালেই চুপি চুপি বলে গেছে, বৃষ্টি, আজ থেকে মা যাই বলুক তুমি একটা কথাও বলবে না, শুধু দেখে যাও কি হয়। বেলা 10টা নাগাদ হঠাৎ বাড়ির সামনে একটা বিশাল বড় ট্রাক এসে দাঁড়াল। ট্রাকের উপর বড় বড় অক্ষরে লেখা এক নামী আসবাবপত্র বিপণীর নাম। পাড়ার কৌতূহলী মানুষজন ভিড় জমাল। মনোরমা দেবী মুড়ির বাটি ফেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ওরে সায়ন, ও কর্তা, দেখ তো কারা এলো। ও ড্রাইভার ভাই, ভুল জায়গায় আসনি তো? ট্রাক থেকে একজন লোক নেমে এসে একটা ডেলিভারি স্লিপ হাতে দিয়ে বলল, আজ্ঞে না মা, ইলামবাজারের অবিনাশবাবুর বাড়ি তো এটাই। বেনেপুকুর গ্রাম থেকে সত্যেন মাস্টারমশাই এইসব জিনিস পাঠিয়েছেন ওনার মেয়ের জন্য। অর্ডার দেওয়া ছিল, আজ ডেলিভারি হলো। মনোরমা দেবীর চোখ তো চড়ক গাছ। ট্রাক থেকে একে একে নামতে শুরু করলো এক বিশাল রাজকীয় সেগুন কাঠের খাট, যা থেকে বার্নিশের গন্ধে পুরো পাড়া মমা করছে। তার সাথে এলো একটি বিশাল ফ্রিজ, একটি টেলিভিশন আর একটা ঝকঝকে ওয়াশিং মেশিন। পাড়ার রায়গিন্নি ভিড়ের মাঝখান থেকে ফিসফিস করে বললেন,
ও মা মনোরমা, তোমার ব্যয় তো দেখি কলিযুগের দানবীর, এত জিনিস একসঙ্গে। আমরা তো ভাবতাম উনি বুঝি গরিব। মনোরমা দেবী তখন খুশিতে ডগমগ। তিনি মনে মনে ভাবলেন, যাক বাবা, শেষমেশ প্রেশারটা কাজে দিল। মাস্টারমশাই তাহলে ভয় পেয়ে জমিজনা সব বেচে দিলেন বুঝি। তিনি সায়নকে ডেকে বললেন, দেখলি সায়ন, আমি না বললে কি তোর শ্বশুরমশায়ের আক্কেল হতো? এই না হলে বনেদি বাড়ির বউয়ের সাজ। জিনিসগুলো সব অন্দরে ঢোকানো হলো। মনোরমা দেবী যখন নতুন ফ্রিজটার গায়ে হাত দিয়ে সেটা খুলতে চাইলেন মিষ্টি রাখার জন্য, ঠিক তখনই বৃষ্টি সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির চেহারায় আজ এক অদ্ভুত দৃঢ়তা। সে খুব ধীর অথচ গম্ভীর গলায় বলল, মা, হাত দেবেন না। বলো কি বৌমা, আমি ফ্রিজটা একটু খুলে দেখব না? বৃষ্টি শান্ত গলায় বলল, মা, আপনি তো সবসময় বলেন যে আমার বাপের বাড়ির জিনিস মানেই সস্তা আর জঞ্জাল। আপনার বনেদি বাড়ির আভিজাত্যে নাকি ওগুলো মানায় না। তাই সায়ন আর আমি ঠিক করেছি, আমার বাবার পাঠানো এই প্রতিটি জিনিস শুধু আমার ঘরের ভেতর থাকবে। আপনার ওই পুরনো ফ্রিজ আর আসবাবপত্রই তো আপনার পছন্দ, আপনি ওগুলোই ব্যবহার করবেন। আমার বাবার দেওয়া জঞ্জাল আপনার ছোঁয়ার দরকার নেই। মনোরমা দেবীর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, সায়ন, দেখছিস তোর বউ কি বলছে? আমি এ বাড়ির গিন্নি, আমি ফ্রিজ ব্যবহার করব না। সায়ন ঘর থেকে বেরিয়ে এসে ল্যাপটপ ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, মা, বৃষ্টি তো ভুল কিছু বলেনি। তুমি তো কাল বলছিলে যে শ্বশুরমশাই তোমাকে ঠকিয়েছেন, বাজে মাল দিয়েছেন। তো এখন যদি এই জিনিসগুলো খারাপ বেরোয়, তবে তোমার নামে তো আবার কলঙ্ক হবে। তার চেয়ে ভালো ওগুলো বৃষ্টির ঘরেই থাকুক। ওগুলো তোর বাবার দেওয়া যৌতুক, তাই ওতে শুধু ওরই অধিকার। বাড়ির বাকি অংশে তোমার আধিপত্য যেমন ছিল তেমনই থাকবে। তুমি কেন অন্যের জিনিস ব্যবহার করে নিজের জাত হারাবে, মা? অবিনাশবাবু বারান্দা থেকে চশমাটা ঠিক করতে করতে বললেন, গিন্নি, সায়ন ঠিকই বলছে। অন্যের দান করা জিনিসের ওপর লোভ করা আমাদের সাজে না। তুমি তো চিরকাল নীতি নিয়ে চলেছ, তাই না? তবে আজ কেন পরদ্রব্যে লালসা? বৌমা, তুমি সব জিনিস তোমার ঘরে তালা দিয়ে রাখো। এবাড়ির রান্নাবান্না আর সব কাজ যেমন আগের জিনিসপত্রে হতো তেমনই হবে। মনোরমা দেবী বুঝতে পারলেন তিনি নিজের বোনা জালে নিজেই জড়িয়ে পড়েছেন। তিনি ভেবেছিলেন জিনিসগুলো এলে তিনি রাজত্ব করবেন, পাড়ায় নাম করবেন। কিন্তু এখন দেখছেন জিনিসগুলো চোখের সামনে আছে, অথচ ছোঁয়ারও উপায় নেই। দুপুরে খাওয়ার সময় আরও এক কাণ্ড ঘটল। মনোরমা দেবী দেখলেন ডাইনিং টেবিলটা সরিয়ে সেখানে বৃষ্টির বাবা পাঠানো সেই নতুন গ্লসি ফিনিশের টেবিলটা রাখা হয়েছে। তিনি বসতে গেলেই বৃষ্টি বলল, মা, আপনি ওই কোণের পুরনো পিঁড়িটাতে বসুন না আজ। এই টেবিলটার কাঁচ তো খুব পাতলা, আপনার দামি কাঁসার থালা রাখলে যদি ফেটে যায়, আপনার গঞ্জনা তো সইতে পারব না, মা। মনোরমা দেবী রাগে গজগজ করতে করতে বললেন, ভাত বাড়ো বৌমা, আমি অত কথা বুঝি না। বৃষ্টি থালাটা সাজিয়ে দিল ঠিকই, কিন্তু তাতে শুধু ভাত আর একটু ডাল। মনোরমা দেবী চোখ বড় বড় করে বললেন, মাছ কই, আর ওই যে ফ্রিজে রাখা রাবড়িটা? বৃষ্টি ম্লান হাসল, মা, মাছ তো আমার বাবার দেওয়া নতুন ফ্রিজে রাখা আছে, আর আপনি তো ওটা ব্যবহার করবেন না বলেছেন, তাই আপনার জন্য কালকের উদ্বৃত্ত ডালটাই গরম করে এনেছে। বাড়ির নিয়ম তো এটাই ছিল মা, যে যার জিনিস তার তার কাছে। সারা দুপুর মনোরমা দেবী নিজের ঘরে বসে গুমরালেন। তিনি বুঝতে পারলেন আসবাবপত্র আসা মানেই সুখ নয়। জিনিসের আসক্তি তাকে আজ নিজের বাড়িতেই পরবাসী করে দিয়েছে। তিনি পুটিকে ডেকে বললেন, ওরে পুটি, বৌমা কি সত্যি ফ্রিজে তালা দিয়েছে রে? পুটি ফিসফিস করে বলল, হ্যাঁ মা জননী, শুধু তাই নয়, নতুন ওয়াশিং মেশিনে নিজের আর সায়নদাদের কাপড় কাচ্ছে। আপনার কাপড়টা তো আমাকে দিয়ে কাচতে বলল মায়ের কাপড় নাকি ওসব মেশিনে কাচলে অপবিত্র হয়ে যাবে। মনোরমা দেবীর অহংকারে বড় চোট লাগল। তিনি বুঝতে পারলেন বৃষ্টি মেয়েটা শান্ত হতে পারে, কিন্তু সে বোকা নয়। আর তার স্বামী আর ছেলেও এবার তার বিরুদ্ধে একজোট হয়েছে। কিন্তু তিনি তখনও জানতেন না এই আসবাবপত্রগুলো আসলে তার নিজের ছেলের জমানো টাকায় কেনা, যা তার লোভের ওষুধ হিসেবে বাড়িতে ঢোকানো হয়েছে। রাতের বেলা সায়ন ঘরে ফিরলে মনোরমা দেবী ওনার কাছে নালিশ করতে গেলেন, কিন্তু সায়ন ঘরে ঢোকার আগেই বৃষ্টির ঘর থেকে হাসির শব্দ আর নতুন টিভির খবরের আওয়াজ ভেসে আসছিল। মনোরমা দেবী জানলার পাশ দিয়ে উকি দিয়ে দেখলেন বৃষ্টি আর সায়ন নতুন খাটে বসে এসির হাওয়ায় আরাম করে গল্প করছে, আর তিনি বাইরের গরমে পাখার নিচে ঘামছেন।
এই গঞ্জনা, এই অপমান মনোরমা দেবী কোনোদিন কল্পনাও করেননি। তার মনে হতে লাগল এই বিশাল বাড়িটা যেন দুভাগে ভাগ হয়ে গেছে, একদিকে আভিজাত্য আর অন্যদিকে সেই যৌতুক যা এখন তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বনিদি বাড়িতে এখন এক অদ্ভুত বিভাজন। একদিকে মনোরমা দেবীর দীর্ঘদিনের অহংকার আর পুরনো আসবাবের আভিজাত্য, অন্যদিকে বৃষ্টির ঘরে থাকা সেই আধুনিক সাজ সরঞ্জাম, যা এখন মনোরমা দেবীর কাছে নিষিদ্ধ ফল। দিনগুলো কাটছিল এক অসহ্য নীরবতায়। মনোরমা দেবী আগের মতো আর তর্জন গর্জন করেন না ঠিকই, কিন্তু তার ভেতরে একটা ছটফটানি দানা বাঁধছিল। তিনি দেখলেন সায়ন আর বৃষ্টি এখন নিজেদের ঘরেই বেশি সময় কাটায়। বৃষ্টির বাবার পাঠানো নতুন টিভিতে ওরা সিনেমা দেখে, নতুন ফ্রিজের ঠান্ডা জল খায়, আর মনোরমা দেবী বাইরের দালানে একলা বসে হাত পাখা নাড়েন। এক গ্রীষ্মের দুপুর, আকাশ থেকে যেন আগুন ঝরছে, লু বইছে বাইরে। মনোরমা দেবী হঠাৎ করে খুব অসুস্থ বোধ করতে শুরু করলেন। কয়েকদিন ধরেই ওনার বুকের ভেতরটা কেমন যেন চাপ দিচ্ছিল, কিন্তু কারোর কাছে হার মানবেন না বলে মুখ ফুটে কিছু বলেননি। দুপুরের ভাত খেয়ে উঠতে গিয়ে হঠাৎই ওনার মাথাটা ঘুরে গেল। তিনি কোনো মতে দেওয়াল ধরে দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। সশব্দে মেঝেতে পড়ে গেলেন তিনি। রান্নাঘর থেকে বৃষ্টি শব্দটা শুনেই দৌড়ে এলো। মা, মা, কি হয়েছে আপনার? মনোরমা দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কথা বলতে পারছেন না, শুধু গোঙাচ্ছেন। বৃষ্টি চিৎকার করে পুটিকে ডাকল, পুটি, শিগগিরে আয়, মা পড়ে গেছেন। ওদিকে বাবাকে খবর দে। অবিনাশবাবু হন্তদন্ত হয়ে এলেন। সায়ন তখন অফিসে। গ্রামের ছোট ডাক্তারবাবুকে ডাকা হল। তিনি এসে পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, অবস্থা খুব একটা সুবিধার নয়, হিট স্ট্রোকের মতো হয়েছে, সাথে প্রেশারটাও খুব বেড়ে গেছে। ওনাকে এখনই খুব ঠান্ডা ঘরে শান্তিতে রাখতে হবে, এই গরমে রাখলে স্ট্রোক হয়ে যেতে পারে। আপনাদের বাড়িতে এসি আছে না? অবিনাশবাবু ম্লান মুখে বৃষ্টির ঘরের দিকে তাকালেন। বাড়ির একমাত্র এসিটা বৃষ্টির ঘরেই লাগানো হয়েছে। ডাক্তারবাবু চলে যাওয়ার পর বৃষ্টি এক মুহূর্ত দেরি করল না। সে অবিনাশবাবুকে বলল, বাবা, আপনি ভাবছেন কেন? মাকে আমার ঘরে নিয়ে চলুন। মনোরমা দেবীকে ধরাধরি করে বৃষ্টির সেই নতুন রাজকীয় সেগুনের খাটে শোয়ানো হল। বৃষ্টি নিজের হাতে এসিটা চালিয়ে দিল। ঘরের তাপমাত্রা যখন নামতে শুরু করল, মনোরমা দেবী একটু আরাম বোধ করলেন, কিন্তু ওনার চেতনা তখন আচ্ছন্ন। পরের 3টে দিন বৃষ্টির ওপর দিয়ে কি ঝড় গেল তা কেবল অন্তর্যামীই জানেন। সায়ন ছুটি নিয়ে চলে এসেছিল, কিন্তু বৃষ্টি কাউকে কিচ্ছু করতে দেয়নি। সে নাওয়া খাওয়া ভুলে শাশুড়ির শিওরে বসে রইল। সময় মতো ওষুধ খাওয়ানো আর ডাবের জল খাইয়ে দেওয়া সবই সে একা হাতে করল। মনোরমা দেবীর জ্ঞান যখন পুরোপুরি ফিরল, তখন মাঝরাত। ঘরের নীল রঙের আবছা আলোয় তিনি দেখলেন বৃষ্টি ওনার পায়ের কাছে মেঝেতে বসে ওনার পা দুটো টিপে দিচ্ছে। ক্লান্তিতে মেয়েটার চোখ দুটো বসে গেছে, কিন্তু মুখে কোনো বিরক্তি নেই। মনোরমা দেবী ক্ষীণ স্বরে ডাকলেন, বৌমা। মা, আপনি জেগেছেন? শরীর কেমন লাগছে? এই নিন, একটু জল খান। মনোরমা দেবী জল খেয়ে বৃষ্টির হাতের দিকে তাকালেন। দেখলেন সেই হালকা সোনার বালা দুটো, যা দেখে তিনি একদিন বিদ্রূপ করেছিলেন। অথচ এই হাত দুটোই গত 3 দিন ধরে তাকে যমদূতের হাত থেকে আগলে রেখেছে। মনোরমা দেবীর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ধরা গলায় বললেন, আমাকে ক্ষমা করবে বৌমা, আমি তোমাকে কত কথা শুনিয়েছি, তোমার বাবাকে অপমান করেছি, অথচ আজ তোমার এই নতুন খাট, এই এসি আর তোমার সেবাই আমাকে বাঁচিয়ে দিল। বৃষ্টি ম্লান হেসে বলল, মা, ওসব কথা ছাড়ুন তো, আপনি সুস্থ হয়ে উঠুন আগে। পরদিন সকালে সায়ন আর অবিনাশবাবু ঘরে ঢুকলেন। মনোরমা দেবী তখন উঠে বসেছেন। তিনি অবিনাশবাবুর দিকে তাকিয়ে বললেন, ওগো, আমি অনেক পাপ করেছি। জিনিসের মোহে অন্ধ হয়ে আমি বাড়ির লক্ষ্মীকে চিনতে পারিনি। সায়ন তখন আর থাকতে পারল না। সে মায়ের বিছানার পাশে বসে হাতটা ধরে বলল, মা, তোমাকে একটা সত্যি কথা বলার সময় এসেছে। আসলে এই আসবাবপত্র, ফ্রিজ, টিভি এগুলো শ্বশুরমশাই পাঠাননি, এই সব আমার জমানো টাকায় কেনা। মনোরমা দেবী আকাশ থেকে পড়লেন, কি বলছিস সায়ন? সায়ন বলল, হ্যাঁ মা, তুমি যখন বারবার বৃষ্টির বাবাকে ছোট করছিলে, ওনার সামর্থ্য নিয়ে খোটা দিচ্ছিলে, তখন আমি আর বাবা মিলে এই পরিকল্পনা করি। আমরা চেয়েছিলাম তুমি বোঝো যে জিনিসের চেয়ে মানুষের দাম বেশি। শ্বশুরমশায়ের নাম করে এগুলো পাঠিয়েছিলাম, যাতে তুমি বুঝতে পারো যে অন্যের জিনিসের ওপর অধিকার ফলাতে গেলে কতটা ছোট হতে হয়।
মনোরমা দেবী স্তব্ধ হয়ে বসে রইলেন। তার দীর্ঘদিনের গড়ে তোলা অহংকারের পাহাড় মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তিনি নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টির হাতটা জড়িয়ে ধরলেন। বৌমা, আমি তোমাকে জিনিসের ভয় দেখিয়েছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসার জয় দেখালে। বেআই মশাইকে আজই খবর দাও, আমি ওনার কাছে ক্ষমা চাইব। আর শোনো, এই বাড়ির চাবি আজ থেকে তোমার হাতে। আমি শুধু তোমাদের মা হয়ে থাকতে চাই। অবিনাশবাবু হাসলেন। তিনি বললেন, গিন্নি, এই তো ঠিক কথা। গ্রীষ্মকালে মাটিতে যেমন রুক্ষতা আছে তেমনি কিন্তু বৃষ্টির ছোঁয়ায় সেখান থেকেই সোনা ফলে। আমাদের পরিবারেও আজ সেই বৃষ্টির ছোঁয়া লাগল। কয়েকদিন পর সত্যেনবাবুকে সসম্মানে বাড়িতে আনা হলো। মনোরমা দেবী নিজে দাঁড়িয়ে থেকে বেআইয়ের আপ্যায়ন করলেন। সেই নতুন ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে হাসি মুখে ভাত খেল। কোনো বিভাজন নেই, কোনো দামি সস্তার বিচার নেই। এখন ইলামবাজনের সেই বনেদি বাড়িতে আর কোনো ঘর নিষিদ্ধ নয়। সদর দরজা থেকে শুরু করে অন্দরমহল সবই এখন ভালোবাসায় মোড়া। মনোরমা দেবী এখন আর জিনিসের হিসাব রাখেন না, বরং বিকেলে বৃষ্টির সাথে বারান্দায় বসে নাতি নাতনির গল্প বুনে যান। যৌতুকের সেই বিষাক্ত আগুন নিভে গিয়ে সেখানে এখন জ্বলছে পরম সুখের এক প্রদীপ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।